দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। হাঁটু ব্যথা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সর্বজনীন সমস্যা এবং খুবই কমন একটি সমস্যা। দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কিংবা কখনো টয়লেটে বসতে গেলে হাঁটুতে কটকট শব্দ হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে। কেন হচ্ছে, এর প্রতিকার কী, চিকিৎসা কী, তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় হাঁটু ব্যথায় পিআরপি এবং রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা পদ্ধতি। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন স্বনামধন্য পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাজহারুল আলম, সহকারী অধ্যাপক, বাংলাদেশ কোরিয়া মৈত্রী সরকারি হাসপাতাল, কনসালটেন্ট এবং ডিরেক্টর, বাংলাদেশ পেইন অ্যান্ড স্পাইন সেন্টার, পান্থপথ, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বৈশাখী টিভির সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে, তাদেরকে ধন্যবাদ। আচ্ছা স্যার, আমরা আমাদের আলোচনার শুরুতেই জানতে চাইবো যে হাঁটু ব্যথার প্রধান কারণগুলো কি কি হতে পারে? জি, হাঁটু ব্যথার দেখেন, প্রথমে আমি বলতে চাই যে হাঁটু ব্যথা বাংলাদেশের 50 ঊর্ধ্ব বয়সে হাঁটু ব্যথা দেখা যাচ্ছে 5 জনের মধ্যে একজনের হাঁটু ব্যথা হয়, অর্থাৎ 20%। তো এই হাঁটু ব্যথার জন্য এখন বাংলাদেশের যে রোগীদের যারা ঠিকমতো বসতে পারে না, হাঁটতে পারে না, শয্যাশয়ী, এর কারণে নিয়মিত হাঁটতে পারছে না। আমরা জানি যে হাঁটাটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা। তো এই জায়গায় হাঁটু ব্যথার জন্য ডেফিনেটলি আমাদের একটা এমফাসিস দেওয়া উচিত। তো কারণগুলো যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কম বয়সী এবং বেশি বয়সী। কম বয়সী হাঁটু ব্যথাটা সাধারণত যে কারণে হয় সেগুলো হচ্ছে বাতজনিত কারণে, অথবা কোনো ইনজুরি বা ট্রমার কারণে, স্পোর্টস ইনজুরি, খেলতে গিয়ে ইনজুরি হতে পারে, সেই কারণে হতে পারে। আর বেশি বয়সে হাঁটু ব্যথা সাধারণত যেটা সবচেয়ে কমন, সেটা হচ্ছে বয়সের সাথে যে ক্ষয়টা হয়, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। সেই কারণেই ড্যামেজটা হয়, আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ। তো এটা হচ্ছে ক্ষয়জনিত হাঁটু ব্যথা, যেটা 50-এর বেশি বয়স্ক মানুষের খুবই কমন একটা কারণ। এছাড়াও অনেক কারণ আছে, সেখানে ইনফ্লামেটরি হতে পারে, তারপরে হচ্ছে টিউমার, ইনফেকশন, খুবই কম এগুলো, বাট খুবই কমন হচ্ছে ক্ষয়জনিত কারণ। এই মোটামুটি হচ্ছে হাঁটু ব্যথার কারণগুলোর মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে কমন যে কারণ। আচ্ছা স্যার, রোগীরা যখন আপনাদের কাছে হাঁটু ব্যথা নিয়ে আসছেন, তখন আপনারা প্রাথমিক পর্যায়ে কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন? দেখুন, আমরা সবসময় চেষ্টা করি, আমার চেম্বারে যখন একটা ব্যথার পেশেন্ট আমি দেখি, তখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ হিস্ট্রি, দেন ইভ্যালুয়েশন, ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, দেন আমার ডায়াগনোসিসকে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ কিছু টেস্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ মধ্যে আমরা যদি চিকিৎসা ব্যয় কমাতে চাই, তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাকে রোগীর টাইম ইনভেস্ট করতে হবে, সময় দিতে হবে, সময় নিয়ে রোগীর কথা শুনতে হবে। হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে আমরা অনেক কিছু বের করে ফেলতে পারি। ইনভেস্টিগেশন পার্টটা খুবই সাপোর্টিভ। হাঁটু ব্যথার জন্য আমরা খুবই একটা এক্সরে করতে পারি, এক্সরে করে আমরা গ্রেড দেখতে পারি। এছাড়া কিছু যদি মনে করি যে পেশেন্টটার রিউমাটোলজিক্যাল বাতজনিত কারণ, তাহলে কিছু ব্লাড টেস্ট করতে পারি। তবে হ্যাঁ, এখন বর্তমানে পেইন মেডিসিনের যারা চিকিৎসা করি আমরা, আল্ট্রাসাউন্ড একটা অপশান, যে পরীক্ষাটা করে হাঁটুর অনেক ধরনের পিন পয়েন্ট ডায়াগনোসিস করতে পারি, পেইন জেনারেটর আমরা বের করতে পারি, যেটা এমআরআইকেও আপনার একটা পেশেন্টের যদি আপনার এমআরআই দিতে হয়, সেটাও অনেক সময় আল্ট্রাসাউন্ড করে বের করা যায়। এমআরআই করতে যে চিকিৎসা ব্যয়, সেটাও কমানো সম্ভব। আল্ট্রাসাউন্ডকে বলা হচ্ছে এখন পেইন ডক্টরদের জন্য এক ধরনের স্ট্যাথোস্কোপ। আল্ট্রাসাউন্ড বসিয়ে আপনি ডায়াগনোসিসটা করে ফেলতে পারেন। জি স্যার, একটু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইব। আধুনিক কী কী চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবল আছে হাঁটু ব্যথা চিকিৎসায়, বিশেষ করে আপনি যেরকমটা বলছিলেন যে ক্ষয়জনিত বা ডিজেনারেটিভ চেঞ্জেসের জন্য। স্যার, একটু চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি বলতেন। জি, প্রথম কথা আমি বলতে চাই যে হাঁটু ব্যথার জন্য
আপনার প্রথম পূর্ব শর্ত হচ্ছে হাঁটুর এক্সারসাইজ, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন। আপনি সব ধরনের চিকিৎসার সাথেই যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন না। আমি যদি ক্ষয়জনিত, যেহেতু সবচেয়ে কমন একটা হাঁটু ব্যথার কারণ, ক্ষয়জনিত কারণে আমরা স্টেজ করি, গ্রেড করি, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা গ্রেড আছে ক্ষয়ের। প্রথম স্টেজে যদি আমার কাছে কোনো পেশেন্ট আসে, শুধুমাত্র কিছু মেডিসিন এবং এক্সারসাইজ করে উনি ভালো থাকতে পারে। স্টেজ 2 বা দ্বিতীয় ধাপে যদি পেশেন্ট আছে এবং স্টেজ 2 এবং 3-র জন্য আমরা কি করি, আমি যদি একটু বলতে চাই যে ক্ষয়জনিত মানে কিসের ক্ষয়, সেটা হচ্ছে কার্টিলেজ, আচ্ছা, তরুণাস্থি। হাঁটুর যে বোনস থাকে, বোনসের মাঝখানে যে কার্টিলেজ থাকে, তরুণাস্থি, সেটা তরুণাস্থিকে আমি যদি একটু বলতে চাই যে টেবিল এবং চেয়ারের যে রাবার থাকে, আমাদের রাবার বাফারটা, যেটা ঘর্ষণকে প্রিভেন্ট করে, ঠিক তরুণাস্থি বা কার্টিলেজটা হচ্ছে ঘর্ষণ প্রিভেন্ট করে। মানে যেটাকে আমরা বলছি যে হাঁটুর প্যাটেলা, মেডিকেল টার্মে, বাংলা ভাষায় অনেকে হাঁটুর বাটি বলে থাকে। জি, প্যাটেলা এবং ফিমার এবং টিবিয়া, এগুলোর মাঝখানে কার্টিলেজ থাকে, যাতে হাড়ের ঘর্ষণটা না হয়। এই ক্ষয় বলতে আমরা হাড়ের ক্ষয় বোঝাই না, অ্যাকচুয়ালি হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজের ক্ষয়। সেই তরুণাস্থি ক্ষয়ের জন্য গ্রেড 2 এবং 3, সেইখানে অ্যাডিশনালি আপনি এক্সারসাইজ তো থাকবেই, সেই অ্যাডিশনালি সেই তরুণাস্থি বা কার্টিলেজকে রিজেনারেট করার জন্য এখন আধুনিক বিশ্বে পিআরপি বা রিজেনারেটিভ থেরাপি অ্যাজ ওয়েল এস স্টেম সেল থেরাপি, সেগুলো বাংলাদেশে এখন আমরা করছি। পিআরপি মানে হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা, অর্থাৎ আপনার নিজের রক্ত থেকে আমরা 20 ml এর মতো, 20 ml এর মতো রক্ত নিয়ে, পিআরপি একটা মেশিন আছে, সেন্ট্রিফিউজ মেশিন, সেখানে আমরা পিআরপিটা আরবিসি রক্তের যে একটা লোহিত রক্তকণিকা, সেটাকে আলাদা করে প্ল্যাটিলেট অংশটা কনসেন্ট্রেট করি। প্ল্যাটিলেট যে শরীরের জন্য আমরা যখন শরীরে অল্প কেটে যায়, সেটা রক্তটা বন্ধ করে প্ল্যাটিলেট, সেখানে গ্রোথ ফ্যাক্টর থাকে, শুধুমাত্র সে রক্ত বন্ধ করে না, হিলিং প্রসেসও সাহায্য করে। সেই একই মেকানিজম কার্টিলেজের ডিস্ট্রাকশনে আমরা অ্যাপ্লাই করি অ্যাজ এ রিজেনারেশন। তাহলে কি হলো, গ্রেড 1-এ কি বলেছি, মেডিসিন, এক্সারসাইজ। গ্রেড 2-3-র জন্য হচ্ছে রিজেনারেশন থেরাপি, এর মধ্যে পিআরপি, স্টেম সেল থেরাপি। গ্রেড 4, যেখানে কার্টিলেজ নাই, তরুণাস্থি একদমই নাই, সেখানে পিআরপি বা স্টেম সেল করে কোনো লাভ নেই। তাহলে সেটার প্রধান চিকিৎসা হচ্ছে হাঁটুর প্রতিস্থাপন, নতুন হাঁটু লাগানো। তবে যেহেতু এটা বেশি বয়সের রোগ, সেখানে ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, কার্ডিয়াক সমস্যা, কিডনির সমস্যা, সেই ক্ষেত্রে উনি সার্জারি, যেহেতু এটা একটা বড় সার্জারিতে ফিট নাও থাকতে পারে। ডাক্তার সাহেব বলতে পারে যে না, আপনি সার্জারিতে ফিট না, সো আপনাকে অল্টারনেট কিছু করতে হবে। তখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি একটা চিকিৎসা পদ্ধতি, যেখানে নার্ভকে ব্লক করে অ্যাবলেট করি, অনেক দিন পর্যন্ত উনি ভালো থাকতে পারে। আচ্ছা স্যার, সে আমরা সংক্ষেপে একটু জানতে চাইবো যে যদি হাঁটু রিপ্লেসমেন্ট, যেটা নি রিপ্লেসমেন্ট সার্জারি বা কৃত্রিম হাঁটু প্রতিস্থাপনের কথা আপনি বললেন, সেটি করা না হয়, সেক্ষেত্রে অল্টারনেটিভ কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা? এই কথাটাই বলতে চাচ্ছি যে সব পেশেন্টের ক্ষেত্রে আমরা হয়তো নি রিপ্লেসমেন্ট করতে পারবো না, এবং অনেক রোগী থাকবে যে সে এই এত বড় সার্জারি করতে সে নিজেও হয়তো ভয় পাচ্ছে। সেই ক্ষেত্রে পেশেন্টকে তো আপনার ব্যথামুক্ত রাখতে হবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে হাঁটু ব্যথার জন্য যারা কিডনির রোগী, তাদের ডায়ালাইসিস করছে, তারা সবসময় যে একটা আপনার জাতীয় বাজেট যদি চিন্তা করেন, রেভিনিউ থেকে অনেক টাকা লস হচ্ছে। তো আমি হাঁটু ব্যথা মুক্ত রাখতে পারলে সে তার দৈনন্দিন জীবনে খুব ভালো হাঁটতে পারবে, সে নিজের শরীর প্রপারলি ফাংশন করতে পারবে। তাহলে আমরা যদি না করতে পারি টোটাল নি রিপ্লেসমেন্ট, কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন, সেই ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এটা হচ্ছে যে নার্ভের মাধ্যমে ব্যথাটা আমাদের ব্রেইনে নিয়ে যায়, সেই নার্ভকে আমরা দীর্ঘদিনের জন্য এটাকে অ্যাবলেট করে রাখি। এটা একটা স্পেশাল একটা প্রসিডিউর, সেটা আমরা করি যাতে পেশেন্ট দেখা যায় 2 থেকে 5 বছর পর্যন্ত ব্যথামুক্ত থাকতে পারে একবার রেডিও ফ্রিকোয়েন্সি করে। আচ্ছা, ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির সকল দর্শক শ্রোতাকে।
দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন হাঁটু ব্যথা চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত আলোচনা, শুনছিলেন রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, পিআরপি চিকিৎসা সম্পর্কে। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।